তো মানে সবাইকে ঐকিক নিয়মের অঙ্ক শেখাচ্ছ এবং সেই অঙ্কতেই শুভেন্দু অধিকারী যে 180টা আসন পাওয়ার দাবি করছেন বা আসন 180টা আসনের টার্গেট সেট করে দিচ্ছেন, সেটা পুরো ঐকিক নিয়মেই তুমি চুরমার করে দিচ্ছ। দেখুন, অ্যাকচুয়ালি ঐকিক নিয়ম আমরা যেভাবে করতাম, এটা এই অঙ্কটা যদিও ঐকিক নিয়মে আমি সেভাবে করিনি, কারণ ঐকিক নিয়ম আমরা খাতায় কলমে যেভাবে করতাম, মোবাইলে সেটা টাইপ করা একটু মুশকিল। আপনাদের মনে থাকবে খাতায় কলমে আমরা যেরকম করতাম যে 100টা আম যদি 30 টাকা দাম হয় তাহলে 130টা আমের দাম কত হবে, তো 130 ওই বাই করে গুণ 100 করে যেভাবে আমরা অঙ্ক করতাম। তো এটা যেহেতু মোবাইলে করা সম্ভবপর নয় সেভাবে দেখানো, তাই সিম্পল পার্সেন্টেজের হিসাবেই করেছি আর কি। ঐকিক নিয়ম লেখার পরেও পার্সেন্টেজেই করেছি। এবং ব্যাপারটা শুধুমাত্র অঙ্ক করে দেখানোর নয়, আপনি যদি সিরিয়াসলি দেখেন বাংলার ক্ষেত্রে বিজেপি যখনই যা টার্গেট দিয়েছে আর যা অ্যাচিভ করেছে তার সবসময় 60 to 65% কম তারা অ্যাচিভ করেছে। আমি যেটা বললাম যে 2021-এর বিধানসভায় 200 টার্গেট করে 77 পাওয়া, এটা হচ্ছে 38%। আর 2024-এ 35-এর কথা বলে আমি তাও 35 ধরছি, মোদি তো এসে 42 বলে গেছিলেন, ওটা ধরছি না। 35 যদি ধরি তাতে 12 পাওয়া, এটা হচ্ছে 34%। তো 34% থেকে 38%-এর মধ্যে বিজেপির পারফরমেন্স ভ্যারি করে। তো এবার শুভেন্দুবাবু অলরেডি টার্গেট 20 কমিয়ে দিয়েছে 200 থেকে, মানে নিজেই বুঝিয়ে দিচ্ছে যে ওই দম আমাগো নাই, আমাগো দ্বারা হইব না। মানে সেটা কিন্তু এখনো দেখা যায়নি। মানে যারা দর্শকরা ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট দেখে নিয়েছেন, কিন্তু যারা এখনো দেখেননি, মানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেই পোস্টটা একবার দেখাই। দেবাংশুর বক্তব্য, যেখানে দেবাংশু খুব সুন্দরভাবে ঐকিক নিয়মের অঙ্ক বুঝিয়ে দিয়েছেন এবং সেটা আমাদের এই রাজনীতিতে, বিশেষ করে বিরোধী পরিসরে বিরোধী রাজনীতির ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হয় সেটা তো সময়ই বলবে, কিন্তু এটা দেখার মতন একটি বিষয় রয়েছে। একটু পোস্টটা দেখাই আপনাদের, দেবাংশু কি পোস্ট করেছেন সেটা দেখুন একবার স্ক্রিনে, এবং তারপর আমরা আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব। একটু স্ক্রিনে পোস্টটা দেখাই আমরা। দেবাংশু ভট্টাচার্যের পোস্ট, 200-র টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে। ঐকিক নিয়মের অঙ্ক কি বলছে? 200-র 77 হলো প্রায় 38%, 35-এর 12 হলো 34%। বিধানসভা ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের 38% হাসিল করতে পারে। সুতরাং 180-র 38% হয় 68টি আসন, এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে 180-র 34% অর্থাৎ 61টি আসন। এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু, আমাদের বিশ্বাস বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন, আপনি আমাদের লক্ষ্মী। তো শুভেন্দু অধিকারীকে তৃণমূলের লক্ষ্মী বলে ব্যাখ্যা করছেন দেবাংশু ভট্টাচার্য। আমি দেবাংশুর কাছে আবারও আসবো, কিন্তু দেবাংশু কেন এটা পোস্ট করেছেন সেটা একবার আপনাদের জানাই। শুভেন্দু অধিকারী দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই যে 180-র যে টার্গেট সেট করে দিচ্ছেন সেই ভিডিওটা একবার দেখাই আপনাদের, তারপর আসছি দেবাংশুর কাছে। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন, এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আচ্ছা দেবাংশু, তুমি তো পার্সেন্টেজের হিসেবটা দিয়ে দিলে 38%, 34%। এবারে আমি যদি বলি যে তুমি অঙ্ক কষতে একটু ভুল করেছো, তার কারণ 77টা আসন পাওয়ার পর তোমরা তো আবার ভাঙিয়ে নিয়েছো, ভাঙিয়ে নেওয়ার পর এখন মনে হয় 60-62তে গিয়ে দাঁড়িয়েছে। এবারে তারপরে সেই ভাঙানোর খেলাটাও যদি দেখি তাহলেও তো পার্সেন্টেজ কমছে, তার মানে তুমি এখানে অঙ্ক ভুল করলে। না না, দেখুন সবকিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট হয়। আপনি যখন আপনাদের যে দর্শকরা আছেন তারা যদি কেউ দেখেন, অনেকে আছে ট্রেডিং করেন, এই ট্রেডিং এর গ্রাফ আপনারা দেখবেন যে একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে সেখান থেকে আস্তে টিক 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 করে নামতে থাকে। তো বিজেপির স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে 77, এটা আমি হাইয়েস্ট বলছি। তো সেখান থেকে কমে তারা কোথায় গেছে আমি সেই অঙ্কে তো যাব না। মানুষ ভোট দিয়ে বিজেপিকে 77টা আসন জিতিয়েছে, পরবর্তীকালে এই মানুষই বিজেপির আসন সংখ্যা কমিয়েছে। কিছুজন তৃণমূল কংগ্রেসের
আদর্শে বিশ্বাসী হয়েছেন পরবর্তীকালে, এবং কিছু জায়গায় পরবর্তীকালে বাই ইলেকশন হয়েছে যেখানে মানুষ বিজেপির হাত থেকে সেই আসন ছিনিয়ে নিয়েছে, যেমন দিনহাটা, যেমন শান্তিপুর, যেমন হচ্ছে আপনার এই হালফিলের বাগদা, কিংবা রানাঘাট দক্ষিণ, একের পর এক এরকম উদাহরণ আছে, কিংবা রায়গঞ্জ। এগুলো মানুষ বিজেপির থেকে হাত থেকে নিয়ে নিয়েছে। তো এইভাবে আপনি যদি দেখতে চান এখন কত 62-65 আছে, আমি সেই অঙ্ক ধরছি না। আমি একটা জিনিস নোটিস করতে বলবো আপনাদের, কেন বললাম শুভেন্দু অধিকারী লক্ষ্মী। আচ্ছা, আপনারা তো আমাদেরও বক্তৃতা দিতে শোনেন, আমাদের দলের নেতাদের বক্তৃতা দিতে শোনেন। আচ্ছা, কোনোদিন শুনেছেন আমরা কেউ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র নরেন্দ্র বলে স্টেজ থেকে বক্তৃতা দিচ্ছি? এই নরেন্দ্র, তোমাকে হারিয়ে ছাড়বো, মমতা ব্যানার্জি এভাবে বলছে। এই নরেন্দ্র, তুমি এবার বাংলায় 0 পাবে, এটা কোনোদিন অভিষেক ব্যানার্জি বলছে, কোনোদিন কুণাল ঘোষ বলছে, কোনোদিন ফিরহাদ হাকিম বলছে, কোনোদিন অরূপ বিশ্বাস বলছে, কিংবা কোনোদিন দেবাংশু বলছে? আমরা বলি না। আমরা হয় মোদিজি বলি, অথবা নরেন্দ্র মোদী বলি, অথবা প্রধানমন্ত্রী বলি। শুভেন্দু এই বক্তব্যটা আপনি শোনালেন। একটু তোমাকে কারেকশন করে দিই দেবাংশু, মমতা ব্যানার্জির এরকম অনেক বক্তৃতা আছে, নির্বাচনী বক্তৃতাগুলোতে তিনি কিন্তু অনেক সময় অনেক এরকম মন্তব্য করেছেন যেখানে তার মুখ থেকে তুই তুকারিও বেরিয়ে গিয়েছে, সেটা নিয়েও জল ঘোলা হয়েছে। অ্যাবসলিউটলি, আমি বলছি একজন সম্মানীয় ব্যক্তিকে তার ফার্স্ট নেমে ডাকা, আমি এটার কথা বলছি। শুভেন্দু অধিকারী এই যে বক্তৃতাটা আপনি শোনালেন, মমতা মমতা করছে যেন ছোটবেলায় বসে তাস খেলতো, অথচ ওর বাবার বয়সী হয়তো মহিলা ওকে রাজনীতিতে হাতে খড়ি করিয়েছে, রাজনীতিতে ওর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে এই জায়গাতে এসে পৌঁছেছে। মমতা ব্যানার্জি 3টে দফতরের মন্ত্রী, 32টা সংগঠনের চেয়ারম্যান বলছেন যে তৃণমূল হওয়ার আগে এবং তার মানে মুখ্যমন্ত্রীর এই তৃণমূল দলটা হওয়ার আগে থেকে অধিকারীরা ভীষণ রকম ভাবে প্রতিষ্ঠিত। শিশির অধিকারী অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত এবং শুভেন্দু অধিকারী তিনি নিজেও প্রতিষ্ঠিত। মানে তিনি তো মানেন না যে মমতা ব্যানার্জি আচ্ছা, মমতা ব্যানার্জির দলে যোগ দেওয়ার আগে শুভেন্দু প্রতিষ্ঠিত ছিল। আমি আপনাকে জিজ্ঞাসা করতে, বলুন তো শুভেন্দু কি করতো 1998 সালের আগে? তৃণমূলের আগে শুভেন্দু কি করতো আপনি জানেন তার ইতিহাস? আপনার স্টুডিওর কেউ বলতে পারবে? আপনার সাংবাদিক জগতের কেউ বলতে পারবে? আচ্ছা, মুখের কথায় শুনে লাভ নেই। আমি বলছি একটা মানুষ রাজনীতি অনেক দিন করতে পারে। আজকে আমি 2011 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করি, সেই সূত্রে ধরলে আমি 2011 থেকে পলিটিক্সের সঙ্গে যুক্ত, কিন্তু সেটা তো অ্যাকচুয়াল নয়। আমি অফিসিয়ালি তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছি 2019-এ, এবং আমি একটা পদ প্রাপ্তি হয়েছে মুখপাত্র হিসাবে, সেখান থেকে কাজ করতে করতে যুব আইটি করতে করতে আজকে এই জায়গাতে এসেছি, লোকসভার ক্যান্ডিডেট হয়েছি। তো আমি তাহলে যদি 2011-র গল্প বলি, তখন কে আমায় চিনতো, আমি কি করেছি কে জানে? আমার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষটাকে লাইমলাইটে এনেছেন, একে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে জায়গায় তার ভ্যালুয়েশন বেড়েছে বলেই নরেন্দ্র মোদী আজকে তাকে নিয়ে গিয়েছে এবং তাকে বিরোধী দলনেতার পদ দিয়েছে। তো আমার বক্তব্য এই জায়গাতেই, লক্ষ্মী বলা শুভেন্দু অধিকারীকে এই কারণেই, তার একটা ফ্যাকচুয়াল কারণও আছে। আমরা যেটা বলছি এটা আমাদের পলিটিক্যাল পারসেপশন থেকে, আর ফ্যাকচুয়াল যেটা কেউ ডিনাই করতে পারবে না, সেটা হচ্ছে শুভেন্দু বিজেপিতে জয়েন করার পর থেকে বিজেপি একটা ডিক্লাইনিং ফোর্স। তার প্রমাণ কি? বিজেপির বেস্ট পারফরমেন্স বাংলার মাটিতে 2019-এর লোকসভা, বিজেপি 40% ভোট টাচ করে, ওটাই আজ অব্দি বাংলায় বিজেপির হাইয়েস্ট ভোট। এই যে 40% বিজেপি ভোট টাচ করেছিল, তখন কিন্তু শুভেন্দু বিজেপির সঙ্গে ছিল না।